হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা জুহি জান্নাত, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিপক্ষ দলের দলনেতা তন্ময় শিকদার, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মন্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে চলুন আমরা জেনে নেই আজকের প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রত্যেক প্রতিযোগী অনলাইনে সরাসরি তার বক্তব্য উপস্থাপন করবেন। বিতর্কটি সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ বিতর্কিকের বক্তব্য চলাকালে প্রতিপক্ষ দলের কেউ কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেক প্রতিযোগী 5 মিনিট সময় পাবেন। 4 মিনিট পর স্ক্রিনে আর মাত্র 1 মিনিট আছে এমন লেখা ভেসে উঠবে। 5 মিনিট পর একইভাবে সময় শেষ হওয়ার কথা জানানো হবে। দলনেতাদের জন্য আলাদাভাবে যুক্তি খণ্ডন পর্ব থাকবে না। বিতর্কিকের বক্তব্য পরপরই বিচারকবৃন্দ প্রাপ্ত নম্বর ঘোষণা করবেন। প্রত্যেক বিচারক মোট 100 পূর্ণমানের উপর নম্বর প্রদান করবেন। এক্ষেত্রে তথ্য ও যুক্তি উপস্থাপনে 50 নম্বর, শুদ্ধ উচ্চারণে 25 নম্বর এবং উপস্থাপনায় 25 নম্বর বরাদ্দ রয়েছে। আপাতত বিজয়ী বা বিজিত দলকে দলীয়ভাবে কোনো পুরস্কার প্রদান করা হবে না, তবে প্রত্যেক পর্বে সেরা বিতর্কিক পুরস্কার পাবে। নির্বাচিত 8টি দল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর চতুর্থ পর্বে নির্বাচিত সেরা বিতর্কিক রিয়াদ হাসান এবং ষষ্ঠ পর্বে সেরা বিতর্কিক প্রীতি দেবনাথের হাতে পৌঁছে গিয়েছে পুরস্কার ও ক্রেস্ট। ছবিতে আমরা আমাদের সেরা বিতর্কিকদের ছবি দেখতে পাচ্ছি। প্রিয় সুধী, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের প্রধান ভূমিকা পালন করতে পারে। প্রথমে এই বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা কারিমা আক্তারকে। কারিমা আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ। আজকের এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর, প্রতিপক্ষ বিতার্কিক এবং যারা দেখছেন তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। বাস্তবতার প্রেক্ষাপটে ও অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব, দ্বিতীয় বক্তা বিষয়টিকে ব্যাখ্যা করে যাবেন এবং দলনেতা বিষয়টিকে অত্যন্ত যুক্তি এবং তথ্যের মাধ্যমে দেখিয়ে যাবেন যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। প্রথমে বিষয়টিকে সংজ্ঞায়ন করতে চাই। সন্তান হলো কোনো ছেলে বা মেয়ে উভয়কেই বোঝায়। চরিত্র দ্বারা সাধারণত মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাবের প্রকাশ পায় তাকে বোঝায়। মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকে তার চরিত্রের অন্তর্ভুক্ত। মানুষ স্বয়ংসম্পূর্ণ জীব নয়, পারস্পরিক সহযোগিতা ছাড়া মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। আর এই পারস্পরিক সহযোগিতার আদি এবং অকৃত্রিম সংগঠন হলো তার পরিবার। পরিবার হলো বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং আমাদের সাথে যারা বসবাস করেন তাদের সবাইকে নিয়ে। আর প্রধান ভূমিকা বলতে এখানে মুখ্য ভূমিকাকে বোঝানো হয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, পরিবার হলো একটা শিশুর সামাজিকীকরণের প্রথম ধাপ। পরিবার থেকে একটা শিশুর সভ্যতা, ভদ্রতা, নৈতিকতা, কৃতজ্ঞতাবোধ, অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ, পরোপকারিতা, উদার মানসিকতা ইত্যাদি শিক্ষা অর্জন করে থাকে। একটা শিশু জন্মের পর থেকে 6 বছর পর্যন্ত তার পরিবারের মানুষদের সাথে কাটায়। শুধু জন্মের পর 6 বছর নয়, তারপর সে পরবর্তী সময়ে যাক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা হতে পারে সেটা কর্মসংস্থান, কিন্তু দিন শেষে সে কিন্তু তার পরিবারের কাছে ফিরে আসে। অর্থাৎ তার চরিত্র গঠনে অবশ্যই তার পরিবারের প্রভাবটাই বেশি পড়বে। তাই আমরা বলতে পারি যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের প্রধান ভূমিকা পালন করে। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে যে কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ শিশুকে ছোটবেলায় যেভাবে গড়ে তোলা যায়, বড় হওয়ার পর ঠিক সেভাবে গড়ে তোলা সম্ভব নয়। আর শিশুরের ছোটবেলাটা কাটে কিন্তু তার পরিবারে, তাহলে তার পরিবার থেকে সে যা রপ্ত করবে পরবর্তীতে সে তাই প্রতিফলন হিসেবে জীবনে পাবে। তাই আমরা আবারও বলতে পারি সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের প্রধান ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, পরিবারের সদস্যদের মধ্যে সন্তানের চরিত্র গঠনে সর্বাপেক্ষা বেশি দায়িত্ব পালন করে তার মা।
তার জলজান্ত উদাহরণ হলো আব্দুল কাদের জিলানী এর জীবনী। আব্দুল কাদের জিলানী তার মায়ের আদর্শ অনুসরণ করেই ডাকাতদেরও সত্যপথে বিচ্ছুপা হয়নি। তাহলে আমরা বলতে পারি যে সন্তানের যদি মা আদর্শ হয় তাহলে তার সেই সন্তানের চরিত্র আদর্শ হবে, আর যদি তার মা আদর্শ শিক্ষা না দিতে পারে তাহলে সেই সন্তানও সুসন্তান হবে না। মাননীয় সভাপতি, একটা শিশু জন্মের পর তার পরিবারে বেড়ে ওঠে, আর শিশুরা স্বভাবতই অনুকরণ প্রিয় হয়। পরিবারের সদস্যরা যা যা করবে শিশুরাও তো তাই করতে চাইবে। আজান দিলে বড় ভাইকে নামাজ পড়তে যেতে দেখে ছোট ভাই নামাজ পড়তে যেতে চায়, অবশ্যই সেটা তার পরিবারের কাছ থেকে রপ্ত করেছে, যার কারণে সে পরবর্তীতে নামাজের জন্য তার ভাইয়ের সাথে যেতে যাচ্ছে। যেখান থেকে আমাদের প্রথম কথা বলা, প্রথম অনুকরণ, ধর্মীয় অনুশাসন, মানবিক মূল্যবোধ আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে কি আমরা বলতে পারি না যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে, আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আপনি যদি একটা 10 তলা ভবন তৈরি করতে চান তাহলে সেই ভবনের ভিত্তিকে মজবুত করে তৈরি করতে হবে, কারণ ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে সেই ভবনটি মূল্যহীন হয়ে পড়বে। ঠিক তেমনি সন্তানের চরিত্র গঠনের প্রথম ধাপ অর্থাৎ শিশু ছেলেবেলাতে যদি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধের শিক্ষা অর্থাৎ পারিবারিক সুশিক্ষা দেওয়া না হয় তাহলে সেই সন্তানের চরিত্র গঠনও আদর্শ হবে না। মাননীয় সভাপতি, একটা নরম কাদামাটিকে যে কোনো আকৃতি দেওয়া যায়, ঠিক তেমনি একটা শিশু ছোটবেলায় তার মন ওই কাদামাটির মতোই থাকে। সে যদি পরিবার থেকে সুশিক্ষা পায় তাহলে সে আদর্শ সন্তান হবে, আর এভাবে গড়ে ওঠে একটা সন্তানের সুন্দর চরিত্র। মাননীয় সভাপতি, যে বাবা তার সন্তানের সামনে মোবাইলে কথার সময় বাড়িতে অবস্থান করে বলেও যে সে বাইরে আছে, তাহলে ওই সন্তান তার বাবাকে অনুসরণ করে কি শিখবে? যার বাবা মিথ্যা কথা বলছে তাহলে সেও নিশ্চয়ই মিথ্যা কথা বলাই শিখবে। তাহলে এখানে সন্তানের আদর্শ চরিত্র গঠন হবে কতটুকু, সেটা কিন্তু আমরা নিশ্চয়তা দিতে পারছি না। মাননীয় আমার প্রতিপক্ষ বিতার্কিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আপনার চরিত্র গঠনে আপনার প্রধান ভূমিকা কার, আপনার পরিবারের নাকি অন্য কিছুর? আপনারা উত্তর পেয়ে যাবেন, কারণ আপনি চাইলেও কখনো বলতে পারবেন না যে আপনার চরিত্র গঠনে প্রধান ভূমিকা আপনার পরিবার ব্যতীত অন্য কিছু, কারণ আপনি নিজেও জানেন আপনার সেই প্রথম পাঠশালা আপনার পরিবারে ছিল, যে পাঠশালা শিক্ষা মনে লালন করে আপনি এখনো সুন্দর চরিত্র গঠনের পথে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কারিমা আক্তারকে অত্যন্ত সাবলীল এবং সুন্দর উপস্থাপনের জন্য। আমি কারিমা আক্তারকে দিয়েছি 73। আমি দিচ্ছি 68। আমি 73। এবারে আমি প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা ফারিহা আন্তারা কবিরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। কথাই আছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি জ্ঞান অর্জন করছি, প্রতিনিয়ত করছি, আমার পরিবার থেকে করছি, আমার শিক্ষকদের থেকে করছি, আমার বন্ধু বান্ধবের থেকে করছি, এমনকি আমি আমার ছোটদের থেকেও আমি শিক্ষা গ্রহণ করছি। আমার প্রতিপক্ষ বলে গিয়েছেন নিজেকে প্রশ্ন করতে যে আমার চরিত্র গঠনে প্রধান ভূমিকা কে পালন করছে, আমার পিতামাতা কিনা। এক্ষেত্রে আমি বলে দিতে চাই, আমি আমার পরিবারের থেকে বেশি সময় কাটিয়েছি আমার হোস্টেলে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিকে, যার কারণে আমার বেশিরভাগ সময় শিক্ষা অর্জন করা হয়েছে আমার শিক্ষকদের থেকে। তাহলে আমার ক্ষেত্রে প্রধান ভূমিকা কি আমার শিক্ষকরা পালন করলেন না? ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ বন্ধুরাও যারা শুনছেন। আমাদের আজকের বিতর্কের বিষয় হলো সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আজকে আমরা যুক্তির মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবো যে সন্তানের চরিত্র গঠনে পরিবার একমাত্র ভূমিকা পালন করে না, বরং একটি মাত্র ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি মনোযোগ দিয়ে শুনবেন, একমাত্র পরিবারের ভূমিকা কেন প্রধান হতে পারে না তার যুক্তি সহ পরবর্তীতে আমরা প্রমাণ করে দিয়ে যাব। আমার প্রতিপক্ষ তাদের মন গড়া একটা সংজ্ঞায়ন করে দিয়ে গেছেন, তাদের সুবিধার্থে আমি একটু সকলের বোঝার সুবিধার্থে আবার এই সংজ্ঞায়ন করতে যাচ্ছি। সন্তান বলতে প্রতিটা ব্যক্তি, হোক সে শিশু কিংবা ষাটোর্ধ্ব, সকলকেই বোঝায়, কারণ প্রত্যেকেই কোনো না কোনো পিতামাতার ঔরসজাত। চরিত্র হচ্ছে এমন এক শক্তি কিংবা ব্যক্তিত্বের এমন দিক যা মানুষের স্বভাব, আচরণ, রীতিনীতির বহিঃপ্রকাশ করে। এক কথায় চরিত্র হচ্ছে এমন নিয়ামক যা ব্যক্তির আচরণ, মানসিক গুণাবলী নিয়ন্ত্রণ করে। আর এই সকল গুণাবলীর আত্মীকরণ করে নিজের জীবনে বাস্তবায়নের নামই হচ্ছে চরিত্র গঠন, একমাত্র অর্থাৎ একক। আর পরিবার হলো প্রাচীনতম সংগঠন যা পিতা মাতার উপর ভিত্তি করে সন্তান সন্ততি জন্মদান ও লালন পালনের উদ্দেশ্যে গড়ে ওঠে।
আর পরিবার শব্দের সাথে ই প্রত্যয় যোগ করে এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মাননীয় সভাপতি, প্রথমে একটু দেখিয়ে দিয়ে যাই সন্তানের চরিত্র গঠনে কোন কোন বিষয়গুলো ভূমিকা পালন করে। একজন সন্তানের চরিত্র গঠনে প্রথমত পরিবারের কথা আমরাও বলছি, তবে আরো যে সকল বিষয় ভূমিকা পালন করে তা হলো আত্মীয় স্বজন, সমাজ, বন্ধু বান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট প্রভৃতি। আর এই সকল কিছুই সন্তানের জীবনের বিভিন্ন ধাপে প্রধান ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আমরা পরিবারের ভূমিকা অস্বীকার করছি না, কিন্তু আমাদের দ্বিমত হলো পরিবার একমাত্র পরিবারের ভূমিকা নিয়ে। কখনই পরিবার একমাত্র এবং প্রধান ভূমিকা পালন করতে পারে না। যখন একজন সন্তান পরিবারের গণ্ডির মাঝে থাকে তখন তার ক্ষেত্রে তার চরিত্র গঠনের প্রধান ভূমিকা তার পরিবার পালন করে, কিন্তু যখনই সে পরিবারের গণ্ডি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে তখন তার শিক্ষকেরা, শিক্ষা প্রতিষ্ঠান তার চরিত্র গঠনের ভূমিকা পালন করে। এইভাবে জীবনের প্রতিটা বিভিন্ন পর্যায়ে তার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিরা তার চরিত্র গঠনের ভূমিকা পালন করে যায়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের যুক্তি অনুযায়ী পরিবারই যদি সন্তানের চরিত্র গঠনে একমাত্র ভূমিকা পালন করে, তার মানে এক্ষেত্রে পরিবার ব্যতীত অন্য সকল বিষয়গুলোর ভূমিকা নগণ্য। সন্তানের চরিত্র গঠনের ক্ষেত্রে পরিবার ব্যতীত আর কিছুর ভূমিকা না থাকলেও চলবে। সন্তানের সচ্চরিত্রে আর পরিবার ব্যতীত অন্য কোনো কিছুর সাহায্য ছাড়াই সন্তান সচ্চরিত্রের অধিকারী হয়ে উঠবে। আর দরকার পড়বে না আত্মীয় স্বজনের থেকে কোনো শিক্ষা নেওয়ার, দরকার পড়বে না শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব, সমাজের থেকে শিক্ষা নেওয়ার। শুধুমাত্র পরিবারের শিক্ষাই একজন সন্তানের চরিত্র গঠন সম্পূর্ণ হয়ে যাবে, যা আদৌ সম্ভব কিনা অন্তত আমার বোধগম্য নয়। তাই এক্ষেত্রে প্রতিপক্ষের কাছে সুসংগত ব্যাখ্যা আশা করছি। বিজ্ঞ প্রতিপক্ষ, তর্কের খাতিরে যদি ধরেই নেই সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের ভূমিকাই প্রধান, তাহলে আপনারা উত্তর দিয়ে যাবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গড়ে যে 1194টি তালাকের কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সে সকল পরিবারের সন্তানের চরিত্র গঠন কি অসম্পূর্ণ থেকে যাচ্ছে? আর তারা কি বিপদগামী হচ্ছে? মাননীয় সভাপতি, ডিভোর্সের জন্য ভেঙে পড়া পরিবার ছাড়াও আমাদের বর্তমান প্রেক্ষাপটে আর অনেক পরিবার সন্তানেরা রয়েছে যাদের বেড়ে ওঠায় চরিত্র গঠনে পরিবার ভূমিকা পালন না করা সত্ত্বেও তারা সচ্চরিত্রের অধিকারী এবং সুশিক্ষায় শিক্ষিত হয়েছে শুধুমাত্র পারিপার্শ্বিক সাহায্য সহযোগিতা দ্বারা। আবার অনেক পরিবারের এমন অনেক নজির আছে পরিবারের সকলেই সুশিক্ষিত এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং সচ্চরিত্রের অধিকারী, এবং তারা তাদের সন্তানদেরকেও সচ্চরিত্রের অধিকারী হওয়ার শিক্ষা দিয়ে গেছে। তা সত্ত্বেও তার সন্তানেরা বিপদগামী হয়ে গেছে অসৎ সঙ্গের কারণে। কারণ মাননীয় সভাপতি, একজন সন্তান তার পরিবারের থেকে প্রাথমিক শিক্ষা পায়, বাহিরের জগতে শিক্ষা নিয়ে বাহিরের জগতে পা রাখে। এক্ষেত্রে সন্তানের পরিবার থেকে শিখিয়ে দেয় তাকে কোন পরিবেশে মিশতে হবে, তাকে কোন সঙ্গ গ্রহণ করতে হবে, কিন্তু পরিবার সকল সময়ে সন্তানের সাথে উপস্থিত থেকে তার পরিবেশ ও সঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে না। এক্ষেত্রে প্রয়োজন পড়ে সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন নিয়ম নীতি, যা একজন সন্তানকে অনেক ক্ষেত্রেই বিপদগামী হওয়া থেকে রক্ষা করে। উদাহরণস্বরূপ কিছু বিষয় উল্লেখ না করলেই নয়, মাননীয় সভাপতি, কিছুদিন আগে একটি আইন জারি হয়, 18 বছরের নিম্নে কোনো ব্যক্তির নিকট কোনো দোকান সিগারেট বিক্রি করতে পারবে না। মাননীয় সভাপতি, একজন সিগারেটে আসক্ত বাবাও তার সন্তানকে শিক্ষা দেয় সিগারেট থেকে বিরত থাকার। এক্ষেত্রে সন্তানের সিগারেট না খাওয়ায় পরিবারের শিক্ষায় কি যথেষ্ট হতে পারে না? মাননীয় সভাপতি, কি এক্ষেত্রে সরকারের কি বা দরকার ছিল আইন জারি করার? মাননীয় সভাপতি, বর্তমান সময়ে অন্যতম আরো একটি বড় সমস্যা হলো যৌন হয়রানি। মাননীয় সভাপতি, কোন পরিবারই নিঃসন্দেহে তার সন্তানকে শিক্ষা দেবে না যৌন হয়রানি করার, তারা বরঞ্চ তাদেরকে শিক্ষা দিয়ে বিরত থাকার ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও কিছু সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। আর তাদেরকে বিপদগামী হওয়া থেকে রক্ষার জন্য সরকারকে বিভিন্ন আইন জারি করতে হচ্ছে, সমাজে বিভিন্ন নিয়ম নীতি জারি করতে হচ্ছে। তখন তাদের সংশোধনের জন্য যেসব আইন জারি করা হয় তা দ্বারা অন্যদেরও সাবধান করা হয় বিভিন্ন আইনের মাধ্যমে। এত কিছু ব্যাখ্যার পরেও কি আমার প্রতিপক্ষরা বারবার বলেই যাবেন সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে? বিজ্ঞ প্রতিপক্ষ, সন্তানের চরিত্র হোক সে ভালো বা মন্দ, যেমন পরিবারের ভূমিকা থাকে তেমনি পারিপার্শ্বিক পরিবেশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের ভূমিকা রয়েছে। তাই পরিশেষে একটা কথাই বলবো, সন্তানের চরিত্র গঠনে পরিবারই প্রধান ভূমিকা পালন করে না, বরং একটি মাত্র ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফারিহা আনসারা কবির। সমর দিকে একটু লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ফারিহা আনসারা কবিরকে দিয়েছি 72। আমি দিচ্ছি, হ্যাঁ আমি দিচ্ছি 72। শোনা যায়নি। আচ্ছা, আমার দিক থেকে আমি ওকে 73 দিচ্ছি। বিতর্ক ভালোভাবে কথা বলা ও যুক্তিবাদী হওয়ার বিদ্যা।
আর আমাদের বিতার্কিকদের বক্তব্য শুনে তাদেরকে বাকশিল্পী বলেই আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় সুধী, বিতর্কের এ পর্যায়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা লিজাকে। ম্যাম, আমাকে কি শোনা যাচ্ছে? তাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে। পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এ বিষয়ে সংজ্ঞায়িত করে গেছেন এবং দ্বিতীয় বক্তা হিসেবে আমি তা বিশ্লেষণ করব এবং তৃতীয় বক্তা সার্বিক সমন্বয়ে দেখিয়ে যাবেন যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে। পরিবারের প্রতিটি সদস্য হলো একই বৃত্তে সজ্জিত পাত্রীর মতো, যেখানে পিতামাতাকে কেন্দ্র করে আবর্তিত হয় সন্তানের জীবনচক্র। একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে জানে না সে কোথায় বা কোন পরিবেশে জন্ম নিয়েছে। সময়ের সাথে সাথে সে বুঝতে পারে তার আশেপাশের পরিবেশ এবং সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে নিজেকে মানিয়ে নিতে শেখে। নরম কাদা মাটি সদৃশ শিশুরা শৈশবে যে পরিবেশে বেড়ে ওঠে তার প্রভাব তার জীবনে স্থায়ী হয়ে যায়। কারণ 5 থেকে 6 বছরের মধ্যে একটা শিশুর শারীরিক ও চারিত্রিক বিকাশের প্রায় 70% সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ একটা সময় পর আমরা যত বড় বিদ্যাপীঠে যাই না কেন, সেখানকার কোনো প্রভাবই আমাদের চরিত্রের উপর পড়বে না। মাননীয় সভাপতি, একটা মানব শিশু বেড়ে ওঠার প্রাথমিক কালগুলোকে সাধারণত 3টি গুরুত্বপূর্ণ পর্বে ভাগ করা যায়, যথা শিশুকাল, কৈশোরকাল এবং যৌবনকাল। প্রথম 7 বছর বয়সকে শিশুকাল ধরা হয়। শিশুরা সাধারণত অনুকরণ করতে পছন্দ করে এবং এই 7 বছর শিশুরা তাদের পরিবারের বিভিন্ন সদস্যদের আচরণ অনুকরণ করবে এবং তা থেকে বিভিন্ন স্বভাব আচরণ রপ্ত করবে, যা দিয়ে তারা পরবর্তী জীবন অতিবাহিত করতে পারবে। অর্থাৎ মাননীয় সভাপতি, এ থেকে দেখা যাচ্ছে যে একটা সন্তানের চরিত্রের প্রথম ভিত্তি তৈরি হচ্ছে তার পরিবার থেকে। তাহলে আমার বিজ্ঞ প্রতিপক্ষ যে পরিবারের ভূমিকা একটিমাত্র ভূমিকা বলে গেলেন, তাহলে তো এই প্রশ্ন করতেই হয়, এই 6 থেকে 7 বছর কি আপনি আপনার পরিবারের কাছে ছিলেন না, নাকি আপনার পরিবার আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে পাঠিয়েছিল চারিত্রিক ও মানসিক বিকাশ লাভের জন্য? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ইউনিসেফ এর 2019 সালের গবেষণা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বাংলাদেশের মোট পথ শিশু বা পরিবার বঞ্চিত শিশুদের সংখ্যা হচ্ছে 11,44,758 জন। যেসব শিশু তাদের শৈশবকাল থেকে পথে পথে ঘুরছে এবং পাচ্ছে না কোনো পারিবারিক শিক্ষা, যার ফলে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। বেসরকারি একটি সংগঠন অ্যাকশন এইড সম্প্রতি একটি জরিপে বলেছেন যে বাংলাদেশের পথ শিশু বা পরিবার বঞ্চিত শিশুদের মধ্যে 85% হচ্ছে মাদকাসক্ত এবং অন্যান্যদের মধ্যে অধিকাংশই চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এমন বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কাজের সঙ্গে জড়িত। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা এ থেকে লক্ষ্য করলে দেখতে পাই যে একটা শিশু, এইসব শিশুরা যদি কোনো পরিবারের ছায়া বেড়ে উঠতো তাহলে তাদের দ্বারা এইসব অপরাধমূলক কর্মকাণ্ড হওয়ার আশঙ্কা থাকতো না। অন্যদিকে এইসব শিশুরা পরিবার থেকে বঞ্চিত থাকার কারণে পাচ্ছে না কোনো নৈতিক শিক্ষাও, যার ফলে তারা ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করছে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন, যেসব শিশুরা পরিবারে বড় হয়েছে, একটা মায়ের আদর্শ এবং বোনের আদরে বড় হয়েছে, সে ছেলে কখনো ধর্ষক হতে পারে না, কারণ সে জানে মা বোনের সম্মান কিভাবে রক্ষা করতে হয়। তাই মাননীয় সভাপতি, এ থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে একটা সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে। আমার প্রতিপক্ষ বিতার্কিকগণ হয়তো প্রতিযোগিতার খাতিরে আজকে পরিবারের বিপক্ষে যুক্তি উপস্থাপন করছেন, কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ বিতার্কিকগণ ও এখানে উপস্থিত আমরা সকলেই জানি যে একটা সন্তানের চরিত্র আমরা আজকে যে অবস্থানে আছি তার পেছনে আমাদের পরিবারের ভূমিকা কতটা। এমনকি আজকে আমরা যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, বিজ্ঞ প্রতিপক্ষ মনে করে দেখুন, সেই স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অনুপ্রেরণাও কিন্তু আপনি আপনার পরিবারের কোনো না কোনো সদস্যদের কাছ থেকে পেয়েছিলেন। এছাড়াও যে ধর্মীয় শিক্ষা আমাদের চরিত্রকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে, মাননীয় সভাপতি, সেই ধর্মীয় শিক্ষা প্রতিটি সন্তান পরিবারের হয়তো মা, নয়তো দাদি, বাবা বা বোনের কাছ থেকেই পেয়ে থাকে। এত যুক্তি উপস্থাপনের পরেও যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ এটা অস্বীকার করেন যে একটা সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন করে, তাহলে তো একটা প্রশ্ন করতেই হয়, আপনাদের পরিবার কি আপনাকে শেখায়নি সত্য কথা বলতে? যখন কথা বলতে শিখেছেন বা বুঝতে শিখেছেন তখন কি আপনাকে বলেনি বড়দের শ্রদ্ধা করতে, ছোটদের স্নেহ করতে? যদি তা নাই করে থাকে তাহলে আপনাদের জীবনে আপনার বাবা মায়ের ভূমিকাটা কি একবার স্পষ্ট করে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আমি ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে এসেছি যে ব্যবহারই বংশের পরিচয়, যার প্রমাণ গতকাল আমি আবার পেলাম। গতকাল আমি কলেজ থেকে ফেরার পথে দুটো ছেলেকে রাস্তায় মারপিট করতে দেখি। সেখানে জড় হওয়া কিছু লোক বারবার প্রশ্ন করছিল ছেলেটির বাবা মায়ের শিক্ষা দীক্ষা নিয়ে, তার পারিবারিক শিক্ষা দীক্ষা নিয়ে এবং বংশ পরিচয় নিয়ে। কই, সেখানে জড় হওয়া একটা লোক তো কোনো প্রতিষ্ঠানের উপর প্রশ্ন তুলল না যে সে কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে বা সে কত বড় ডিগ্রি অর্জন করেছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমাদের সমাজ আমাদের বিবেকবোধ সব ডিগ্রিকে উপেক্ষা করে এক ধাক্কায় আমাদের সন্তানের চরিত্র গঠনের দায়িত্বটা আমাদের পরিবারের উপর দিয়ে দেয়, কারণ আমরা জানি এবং এটাই সত্য যে একটা সন্তানের চরিত্র সম্পূর্ণরূপে তার পরিবারের উপরে নির্ভর করে। মাননীয় সভাপতি, বর্তমানে বাংলাদেশে যৌথ পরিবারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। যেই পরিবার থেকে কিনা একটা শিশু পরিবারের প্রতিটি সদস্যের সংস্পর্শে থেকে সর্বগুণে গুণান্বিত হয়ে প্রস্ফুটিত হবার সুযোগ পায়। আমাদের
সমাজ থেকে যৌথ পরিবারের সংখ্যা কমার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের শিশু কিশোরদের মধ্যে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন হলো, যদি সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন না করতো, তাহলে সমাজ থেকে যৌথ পরিবারের সংখ্যা কমার সাথে সাথে কেন আমাদের সমাজের শিশু কিশোরদের নীতি নৈতিকতার অবক্ষয় ঘটছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। এত যুক্তি এবং বাস্তবিক উদাহরণ দেওয়ার পরেও যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল পরিবারের ভূমিকা, সন্তানের চরিত্র গঠনে যে পরিবারই একমাত্র মুখ্য ভূমিকা পালন করে এটা অস্বীকার করেন, তাহলে তো বলতে হয় আপনারা জেগে জেগে ঘুমাচ্ছেন, আপনাদের ওঠানো সম্ভব নয়। নতুবা আপনারা আজকে পণ করে এসেছেন যে আমরা আজকে যে যুক্তি উপস্থাপন করি না কেন আপনারা নির্বোধের মতো তা না করে যাবেন। কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে একটা সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে, এবং এটাই সত্য। তাই আমি আগেও বলেছি, এখন বলছি এবং বারবার বলবো যে একটা সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিজা। লিজাকে আমি দিয়েছি 76। আমি দিলাম 73। আমি 75 দিয়েছি। এবারে আমি আহ্বান জানাচ্ছি প্রস্তাবের বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জুহি জান্নাতকে। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ। শিক্ষায় লুকিয়ে আছে চরিত্র গঠনের মূল মন্ত্র, কারণ শিক্ষার মেরুদণ্ড হলো চরিত্র। হ্যাঁ মাননীয় সভাপতি, বলছিলাম বিখ্যাত মনীষীর উক্তি, যেখানে চরিত্র গঠনের মূল মন্ত্র রাখা হয়েছে শিক্ষার মধ্যে। আর সেই শিক্ষা গ্রহণের মাধ্যম যদি শুধুমাত্র পরিবারের মধ্যেই রেখে দেওয়া হয়, তবে দরকার নেই আত্মীয় স্বজন, সমাজ ধ্বংস করে দেওয়া হোক সব স্কুল কলেজ মাদ্রাসা মক্তব, সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুশাসনকে করা হোক খেলার উৎস অথবা অপ্রয়োজনীয় ব্যবস্থাপনা। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছেন যে পরিবার শুধুমাত্র একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত একটি সন্তানের চরিত্র গঠনের জন্য কিছু মৌলিক শিক্ষা প্রদান করে থাকে, কোনোভাবেই সন্তানের চরিত্র গঠনের একমাত্র ভূমিকা পালন করতে পারেন না। পক্ষদলের প্রথম বক্তা বলে গেছেন ভবনের ভিত্তির কথা, সেই হিসেবে যদি আমরা একটা কথা বলি, আমরা যদি সন্তানকে একটা বীজের সাথে তুলনা করি এবং সেই বীজটি বপন যে করে তাকে যদি তার পরিবার ধরি, তবে দেখি তার বাবা মা বা তার পরিবার সেই বীজটি বপন করে গেলেন, কিন্তু সেখানে রোদ বৃষ্টি ঝড়ে গাছটি নুয়ে পড়লো, গাছটির আর বড় হওয়া হলো না। এখানে শুধুমাত্র যদি পরিবারের দায়িত্বই প্রধান হয়ে যায়, তাহলে এই রোদ বৃষ্টি ঝড়টা কে সামলাবে? প্রশ্ন রয়ে গেল। তিনি আরো বলেছেন, বাবার ফোনে মিথ্যা কথা বলা দেখে শিশুটিও মিথ্যাই শেখে। তাহলে কি এটাই বলবো চোরের সন্তান সবসময় চোরই হয় আর ডাক্তার ইঞ্জিনিয়ারের সন্তান সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ারই হয়? প্রশ্ন রয়ে গেল। আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারছি না যে পক্ষ দলের বন্ধুগণ বারবার বলছে শিশুকাল শিশুকাল শিশুকাল। আচ্ছা, আজকের বিষয়টি ছিল কিন্তু সন্তান। জুহি, আমরা সম্ভবত জুহিকে দেখতে পাচ্ছি না, সম্ভবত তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তিনি যদি আবার আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা একটু 1 মিনিট আমরা অপেক্ষা করব। আমি সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি জুহির জন্য 1 মিনিট সময় পেতে পারি? এই দলের দলনেতা তন্ময় শিকদার এবং ফারিহা অন্তরাকে দেখা যাচ্ছে, ওনারা কি বলতে পারেন তাদের? হ্যাঁ এসেছে। জুহি জান্নাত মিম, জুহি জান্নাত মিম, আপনি যে যতটুকু বলেছিলেন তারপর থেকে কথা বলা শুরু করবেন। আপনি যতটুকু এতক্ষণ বলেছেন এর আগে ততটুকু কিন্তু আপনার সঙ্গে যোগ হবে। সুতরাং ওই কথাগুলো যদি আপনি আবার বলতে যান তাহলে কিন্তু আপনার সময় কমে যাবে। সেই হিসেবে আপনি কখন ডিসকানেক্ট হয়েছি এই বিষয়ে যদি আমাকে একটু জানানো হতো, মানে কোন কথার পরে। আপনি ওই যে আপনি বলছিলেন যে এই
চোরের ছেলে মেয়ে কি চোরই হবে, ডাক্তারের ছেলে মেয়ে কি ডাক্তারই হবে, ওই পর্যন্ত আমরা শুনেছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি আবার শুরু করছি। প্রতিপক্ষের বন্ধুরা বারবারই বলে যাচ্ছেন শিশুকাল এবং শিশুদের কথা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে রেখে যাই। আজকের বিষয়টি ছিল সন্তান। একজন সন্তান কি শিশুকালে তার জীবন শেষ করে ফেলে? শিশুকালটাই কি তার চরিত্র গঠনের সময়কাল শেষ? সে শিক্ষা জীবনে যাচ্ছে, সে কর্মজীবনে যাচ্ছে, বয়স বাড়লে কি তার চরিত্র আর গঠন হয় না? আবারও প্রশ্ন রেখে যাচ্ছি। এবার আসি মূল কথায়। সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের ভূমিকায় যদি প্রধান হবে, তবে 30 বছরে পর এসে কেউ কখনো ধর্মচ্যুত হতে পারে না। মাননীয় সভাপতি, বেপর্দা মাকে যখন তার ছোট ছেলেটা এসে মাথায় ওড়না তুলে দেয়, তখন বলতে ইচ্ছে করে এক্ষেত্রে তার শিক্ষা প্রতিষ্ঠানেই তার চরিত্র গঠনের প্রধান ভূমিকা পালন করেছে। তখনও কি ক্ষেত্র বিশেষ এই প্রধান ভূমিকাগুলো আপনাদের চোখে পড়বে না? নাকি বলতে হবে হাইরে কপাল মন্দ, চোখ তাকিতেও অন্ধ? আকাশ ছোঁয়ার স্বপ্ন বুনে প্রতি রাতে যে শায়লা ঘুমাতে যায়, 14 বছরে পা দিতে না দিতেই শুনি তার আর্তনাদ। পাশে যেয়ে শুনি কি হয়েছে, তখন বলে আমি যাবো না, আমি যাবো না, আমি পড়বার চাই, আমার এখনো 18 বছর হয় নাই, আমি বিয়া করুম না। তখন গলাটা থেমে আসে। আবার যখন শুনি সে চিৎকার করে বলে ওঠে আমাকে যদি বিয়ে দেওয়া হয় আমি থানায় যাব, তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে শায়লার মতো হাজারো শায়লা এই চরিত্র গঠনের পেছনে তার পরিবারের কোনো ভূমিকাই নেই, বরঞ্চ রয়েছে অন্তরায়। তখনও কি প্রতিপক্ষের বন্ধুরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন না, সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের ভূমিকা কখনোই প্রধান নয়, বরং সমাজ, সময়, বয়স, পরিবেশ ভেদে প্রতিবেশী সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুশাসন এই সবগুলোই বিভিন্ন খাতে বিভিন্ন সময় প্রধান প্রধান ভূমিকা পালন করে। এবার একটু পরিসংখ্যানের দিকে আসি। পরিসংখ্যান বলছে 1944 সালে 73টি সরকারি এতিমখানা, যেখানে 9500 এতিম ছেলে মেয়েকে প্রতিপালন শিক্ষা দেওয়া হয়। এছাড়াও এখন বর্তমানে সেগুলো আরো দ্বিগুণের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। এই যে পরিবারহীন যে সন্তানগুলো বেড়ে উঠেছে, তাহলে কি বলবেন এদের কোনো চরিত্রের গঠন হয়নি? নাকি 2011 এর আদমশুমারি অনুযায়ী দেশে বর্তমানে 6 কোটিরও বেশি নারী পুরুষ কর্মজীবী, যাদের সন্তানদের বড় হতে হয় একা একা, নয়তো গৃহস্থলী কর্মীর কাছে বড় হতে হয়? তাহলে প্রশ্ন রয়ে গেল, তাদের কি কোনো চরিত্র গঠন হয়নি? 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা 46 মিনিট গৃহস্থালী কাজ করেন একজন মা। যে মায়ের কথা বলে গেলেন প্রতিপক্ষ দল, সেই মা যদি 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা 46 মিনিট তার বাড়িতে দিতে পারে, তাহলে তার সন্তানকে বলা হোক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে 18 থেকে 21 ঘন্টা ঘুমানোর জন্য। তাহলে চরিত্র গঠনে একমাত্র পরিবারের ভূমিকা প্রধান হবে। জুহি জান্নাত সম্ভবত আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি আমাকে পরামর্শ দিন। আমার মনে হয় যে তার মাত্র 1 মিনিটেরও প্রায় 30 সেকেন্ডের মতো সময় হয়তো ছিল। জি স্যার, তার 20 সেকেন্ড সময় বাকি ছিল তার। হ্যাঁ, যে 20 সেকেন্ড। জুহি জান্নাত মিম, আপনি আর 20 সেকেন্ড বলবেন, 20 সেকেন্ড ফিনিশিং। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দানের জন্য। আমি আমরা বোধহয় বিষয়টা মানে নিয়ে নিতে পারি। হ্যাঁ, মূল বিষয়টা হয়ে গেছে, মূল বিষয়টা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমার মনে হয় বিচারক বৃন্দ, সম্মানিত বিচারক বৃন্দ তার নম্বর দিতে পারেন, প্রাপ্ত নম্বর। আমি জুহি জান্নাত মিমকে দিয়েছি 80। আমি 80 দিয়েছে জুহিকে। 77। লিয়াকত চৌধুরী দিয়েছেন 77। 78। 78 দিয়েছেন লিনা আপা। রেজিনা ওয়ালি লিনা দিয়েছেন 78। আমরা পরের প্রতিযোগীর কাছে যাই। এখন আমি পক্ষ দলের দলনেতা আমিনা বুশরাকে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমিনা বুশরা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আচ্ছা, ধন্যবাদ সভাপতি মহোদয় আমাকে আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। আমি এর পক্ষে অবস্থান করছি এবং আমি আমার যুক্তি ও তথ্য দিয়ে এটাই প্রমাণ করে যাব যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে বলতে ইচ্ছে করছে যে আজ তারা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবেন।
কিন্তু ঘন্টাটি আসলে কে বাঁধবেন সে বিষয়টিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আমার বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা এসে সন্তানের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা হিসেবে আত্মীয় স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কে উল্লেখ করে গেলেন, কিন্তু মাননীয় সভাপতি আমি বলতে চাই তাদের যুক্তিগুলো ছিল সম্পূর্ণ অযৌক্তিক। কেননা মাননীয় সভাপতি আমি এক্ষেত্রে বলতে চাই যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। কেননা মাননীয় সভাপতি একজন শিশু সন্তান জন্মের পর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পূর্বে 4 থেকে 5 বছর পর পরিবারে বেড়ে ওঠে। এই সময়টিতে তার মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠন হয়ে থাকে। পরিবার থেকে শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষার ভিত্তিতে তার মধ্যে ন্যায় নীতি, মূল্যবোধ ইত্যাদি জাগ্রত হয় এবং তার আচরণের প্রভাব বিস্তার করে। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন বারবার শিক্ষা প্রতিষ্ঠানের কথা। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় সভাপতি, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা যায়, কিন্তু মাননীয় সভাপতি ভদ্রতা, নৈতিকতা, কৃতজ্ঞতাবোধ, অপরের প্রতি শ্রদ্ধা এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুব বেশি অর্জন করা যায় না। মাননীয় সভাপতি বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, উচ্চশিক্ষিত হয়েও একজন সন্তানের হাতে কেন তার পিতামাতা খুন হয়? উচ্চশিক্ষিত হয়েও একটি ছেলে তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মাননীয় সভাপতি এর অন্যতম কারণ হচ্ছে সেই সকল সন্তানরা ছোটবেলায় তাদের পরিবারের কাছ থেকে সেই শিক্ষাটি পায়নি বা তাদেরকে দেওয়া হয়নি। মাননীয় সভাপতি প্রথম বক্তা যে বারবার শুধু শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে গেলেন, তাদেরকে আমি বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করতে পারে, কিন্তু পরিবার থেকে শিশু যে শিক্ষাটি পায় সেটি শিক্ষা জীবনে প্রতিফলিত করে। শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র বা আত্মীয় স্বজন বা সমাজ এতই যদি ভূমিকা পালন করতে পারতো বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে কেন তৎকালীন ঘটে যাওয়া রাজধানীর কলাবাগানে ও লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনের মৃত্যু ঘটনায় ইংলিশ মিডিয়ামের ছাত্র ফারদিন দিহানকে একমাত্র আসামি করে মামলা করা হয়? প্রশ্ন রয়ে গেল বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন যে তার চরিত্র গঠনে তার শিক্ষকরাই প্রধান দায়ী, কেননা তিনি একটি আবাসিক হোস্টেলে এসেছেন। তাই তাকে আমি বলতে চাই মাননীয় সভাপতি 2013 সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুদের মাত্র 8.8% বাড়িতে 3টি বা তার বেশি বই থাকে, আর 3 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে মাত্র 13.4% শৈশবের প্রারম্ভিক শিক্ষা পায়। আর মাননীয় সভাপতি বাংলাদেশের মাত্র 43.5% শৈশবের প্রারম্ভিক শিক্ষা গ্রহণ করে। তাহলে মাননীয় সভাপতি আমরা দেখতে পাচ্ছি যেখানে পরিসংখ্যানে বলছে যে অর্ধেকের কম সংখ্যক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগই পাচ্ছে না, আর সেখানে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা পালন করে সেটি আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন যে কর্মক্ষেত্রের কথা। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে একটা পরিবার থেকে একটি সন্তান শিখে হচ্ছে 70%, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে 10%, রাষ্ট্র থেকে 10% এবং কর্মক্ষেত্র থেকে 10%। মাননীয় সভাপতি তাহলে আমরা বলতে পারি যে এক পরিবার থেকে শিখছে 70%, আর শিক্ষা প্রতিষ্ঠান আর রাষ্ট্র আর কর্মক্ষেত্রে রয়েছে 30%। সেটিতে মাননীয় সভাপতি পরিবার থেকে একটি শিশু যা শিখছে সেটি প্রতিফলন হচ্ছে, সেটি পরিবর্তন করতে পারছে না। মাননীয় সভাপতি যদি পরিবর্তনই করতে পারতো তাহলে আজ দেশে থাকতো না কোনো সন্ত্রাস, দুর্নীতিবাজ বা মাদকাসক্ত। মাননীয় সভাপতি তাহলে আমরা বলতে পারি পরিসংখ্যান অনুযায়ী একমাত্র পরিবারই সন্তানের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি আমার দলের প্রথম বক্তা এসে বলে গেলেন যে একটি পরিবারের শিশু কেন। মাননীয় সভাপতি আমি বলতে চাই যে একমাত্র পরিবার এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে, কেননা মাননীয় সভাপতি তারা এসে বলে গেলেন যে পিতামাতা তার সন্তানকে বেশি সময় দিতে পারছে না। মানছি মাননীয় সভাপতি পিতামাতা তার সন্তানকে সময় দিতে পারছে না, কিন্তু এক্ষেত্রে মাননীয় সভাপতি পরিবারের ভূমিকাটা সবচেয়ে বেশি, কেননা মাননীয় সভাপতি পিতামাতা কি পারতেন না তার সন্তানকে সেইভাবে শিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু মাননীয় সভাপতি তা পারেনি। তাছাড়া মাননীয় সভাপতি লক্ষ্য করুন, ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে পারিবারিক কলহের মধ্যে বেড়ে ওঠা এবং মাকে নির্যাতিত হতে দেখা শিশুরা পরবর্তীকালে হিংস্র, ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক আচরণ করে থাকে। অর্থাৎ শিশুদের যে সবসময় হিংস্রতা, নির্মমতা ও সংঘাতময় পরিবেশে বেড়ে ওঠে তাহলে তাদের মধ্যে উগ্রতা তৈরি হয়। সেক্ষেত্রে তার পরিবারের গুরুত্বটাই সবচেয়ে বেশি, অন্য কিছু নয়। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন যে সন্তানের চরিত্র গঠনে পরিবারের নেতিবাচক দিকটি রয়েছে। হ্যাঁ আমরা মানছি নেতিবাচক দিকটি রয়েছে মাননীয় সভাপতি, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমরা বর্তমানে দেখতে পাই যে একটি পরিবার 3টি বা 4টির বেশি মোবাইল ফোন, এবং সন্তানরা এই মোবাইল ফোন থেকে নানা কিছু শিখছে, নানা নেতিবাচক কিছু গ্রহণ করছে, কিন্তু এই সকল কিছু গ্রহণ করছে কার কাছ থেকে? মাননীয় সভাপতি পরিবারের কাছ থেকে। তার পরিবারই তাদের হাতে একটি মোবাইল ফোন তুলে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে কি পরিবারের ভূমিকা নয়? মাননীয় সভাপতি তারা বলে গেলেন যে 18 বছরের দোকানে সিগারেট বিক্রি করার জন্য একটা আইন
প্রয়োগ হয়েছে। মাননীয় সভাপতি এক্ষেত্রে লক্ষ্য করুন যে আপনারা মোবাইল ফোন কি বন্ধ করতে পারবেন কোন আইন দ্বারা, কারণ পরিবারের সদস্য ছাড়া এটি কখনোই সম্ভব নয়। মাননীয় সভাপতি নেপোলিয়ন বেনাপোর্ট বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। মাননীয় সভাপতি, মায়ের আচরণ যদি মার্জিত হয় তাহলে সন্তানের ক্ষেত্রে মার্জিত ও শিষ্ট আচরণ আশা করে যায়। দৃষ্টান্ত স্বরূপ আমরা প্লেটো, এরিস্টটল এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করতে পারি। তারা কিন্তু মাননীয় সভাপতি কোনো প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করেনি, তারা পারিবারিক স্বশিক্ষার মাধ্যমে দেশ ও দশের উন্নতি করতে পেরেছেন। মাননীয় সভাপতি আদর্শ পরিবারের সন্তান সুসন্তান হবে, এটা স্বাভাবিক। কেননা শিশু যখন থেকে হাত পা নাড়তে শিখে তখন থেকে মূলত পরিবারের কাছ থেকে শিখতে শুরু করে। আর পরিবারের এখানে ভূমিকা সবচেয়ে বেশি কোনো আত্মীয় স্বজন, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানে তার নয়, বিজ্ঞ প্রতিপক্ষ। কেননা আপনারা জেনে রাখুন, একটা শিশু তার পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় কাটায় এবং বাবা মা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং তাদের সবকিছু বুঝতে পারে। আর কোনো কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে তা কিন্তু সম্ভব নয়। মাননীয় সভাপতি আর তারা বলে গেলেন, আমার দলের তাই মাননীয় সভাপতি বলতে চাই যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবার ভূমিকা সবচেয়ে বেশি। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন ধর্মীয় শিক্ষার কথা। মাননীয় সভাপতি শিশু চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষা এটা কিন্তু মাননীয় সভাপতি শিশু পরিবার থেকে পেয়ে থাকে। কেননা শিশু চরিত্র গঠনে যে ধর্মীয় শিক্ষা রয়েছে, সততা, সততা, সেবা, সংযম, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেভাবে অর্জন করা যায় না। মাননীয় সভাপতি পরিবার থেকে শিশু যা শিখেছে সেটি প্রতিফলনই ঘটে। তাই আমরা বলতে পারি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পুষ্টিকর খাবার যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি উপযুক্ত পারিবারিক পরিবেশই পারে সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই আমি আমার বক্তব্য এখানে রাখতে চাই যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের প্রধান ভূমিকা পালন করে। আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ আমাদের সাথে একমত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমিনা বুশরা। আমিনা বুশরাকে আমি দিয়েছি 75। আমি দিচ্ছি 72। আমি 73 দিয়েছি। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। এই প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী এবং বিপক্ষ দলের দলনেতা তন্ময় শিকদারকে আমি আহ্বান জানাচ্ছি বিষয়ের বিপক্ষে তার বক্তব্য উপস্থাপনের জন্য। জি, মাননীয় সভাপতি, ধন্যবাদ আমাকে আজকের এই বিতর্কে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে। স্বভাবত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি তারা বারবারই বলে যাচ্ছেন একটি কথা, সেটি হচ্ছে যে শিশুকালের কথা, কিন্তু আমরা এখানে আমার দলের প্রধান বক্তা বলে গিয়েছেন যে এখানে আমরা সন্তানের কথা বলেছি, এখানে আমরা কখনোই শিশুকালের কথা বলিনি। তারা বারবারই শিশুকালের কথা উল্লেখ করে যাচ্ছে কেন, এবং বিতর্কটিকে অন্য দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে ধাবিত করে যাচ্ছে কেন, তা আমার আসলে বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি সুনির্মল বসুর এই কবিতার লাইনই প্রমাণ করে যে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আমরা এই বিশ্ব চরাচর থেকে প্রতিদিন প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন স্থান হতে বিভিন্ন জিনিস শিখছি, আর সেখানে আমার পক্ষ দলের বন্ধুগণ বারবারই বলে যাচ্ছেন সন্তানের চরিত্র গঠনে শুধু পরিবারই প্রধান ভূমিকা পালন করে। বিষয়টি খুবই হাস্যকর। মাননীয় সভাপতি, যদি সন্তানের চরিত্র গঠনই একমাত্র প্রধান ভূমিকা হয়ে থাকতো তাহলে কি দরকার এত শিক্ষা প্রতিষ্ঠানের? কি আপনাদের শিক্ষা, আপনাদের সন্তানের শিক্ষা তো আপনার পরিবার থেকে হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের বন্ধুরা বারবার বলে যাচ্ছে যে চরিত্র গঠনে পরিবারে একমাত্র ভূমিকা রাখে, কিন্তু পরিবারই, আমি বলতে চাই পরিবার এখানে একটি শুধুমাত্র প্রধান ভিত্তি নয়। কারণ মাননীয় সভাপতি, আমরা সকলেই জানি যে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য 4টি প্রধান উপাদান প্রয়োজন। একটি হচ্ছে সার্বভৌমত্ব, একটি ভূখণ্ড, জনসংখ্যা এবং সংবিধান। তেমনি চরিত্র গঠনে শুধুমাত্র পরিবার কখনোই প্রধান ভূমিকা পালন করতে পারে না। এখানে পরিবার শুধুমাত্র একটি উপাদান। এছাড়াও রয়েছে সামাজিক মূল্যবোধ, পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি বিষয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে আপনি পরিবারকে শুধুমাত্র একটি অংশ হিসেবে বলতে পারেন, বাকি 4টির পরিপূরক হিসেবে, কিন্তু কখনোই প্রধান এবং মুখ্য বলতে পারেন না। এটি পরিবার শুধুমাত্র একটি মৌলিক অংশ সন্তানের চরিত্র গঠনে। মাননীয় সভাপতি, আপনি বাকিগুলোকে কখনোই বাদ দিয়ে দিতে পারেন না মাননীয় সভাপতি। এখন মাননীয় সভাপতি, আমি যদি আব্রাহাম লিঙ্কন বা স্টিভ জবস এদের কথা চিন্তা করি, এদের উদাহরণ টানি, তাহলে আমি বলতেই পারি যে এদের পরিবার কোথায় ছিল।
এরা কোত্থেকে এসেছে, এরা কোন পরিবেশ থেকে উঠে এসে, এরা কোন পরিবার থেকে উঠে এসে আজকে এত বড় বড় জায়গাগুলোতে অবস্থান করছে। শুধু তার যদি পরিবারের তাদের পরিবারের জন্যই যদি এটা হয়ে থাকতো তাহলে তাদের পরিবার আজকে কোথায়? আজকে তারা সমাজ, তারা বাস্তবতাকে বুঝে তাদের নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছে এবং এ কারণেই তারা আজকে সফল হয়েছে। মাননীয় সভাপতি, আমি যদি তাদের আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যদি পরিবারের ভূমিকাই প্রধান হয় তাহলে আপনাদের দেশে 313টি রিহ্যাব সেন্টার কেন হলো? যদি পরিবার এখানে ব্যর্থ না হয় তাহলে কেন তাদের রিহ্যাব সেন্টার গুলোতে পাঠাতে হচ্ছে? পরিবার যখন নিজেদেরকে যথেষ্ট মনে করে না শিক্ষা দেওয়ার জন্য, তখনই তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টার গুলোতে পাঠানো হয়। তো সুতরাং এখান থেকে আবারও প্রমাণিত হচ্ছে যে পরিবার শুধুমাত্র পরিবার প্রধান ভূমিকা পালন করতে পারে না। মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেছেন যে দিন শেষে কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান হতে তারা ফিরে আসে এবং পরিবার থেকে শিক্ষা নেয়। বিষয়টা খুবই হাস্যকর। মাননীয় সভাপতি, দিন শেষে ফিরে আসে। আমি যদি দিনের শুরুতে চলে যাই এবং দিন শেষে ফিরে এসে শিক্ষা গ্রহণ করি, আর সারা দিনের যে সময়টুকু, এই সময়টুকু আমি কি কোনো শিক্ষা গ্রহণ করি না? আমার পরিবেশের কি কোনো ইফেক্ট, আমার সমাজের কি কোনো ইফেক্ট আমার উপরে পড়ে না? এটা আমার কাছে, তাদের কাছে আমার প্রশ্ন থেকে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমি আরেকটি কথা আমার নিজস্ব অভিজ্ঞতা এখানে বলতে চাই, সেটি হচ্ছে যে মাননীয় সভাপতি, আমার পাড়ার বিপ্লুর বয়স মাত্র 18 বছর এবং সে গত 7 বছর ধরে মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত, কিন্তু তার পরিবারের সকলে উচ্চ পদস্থ এবং সুশিক্ষিত। তবে বিপ্লুর আজকে এই অবস্থার পিছনে কি তার পরিবার দায়ী? কখনোই না। এখানে বলা যেতে পারে বিপ্লু এক প্রকার আলেমের ঘরের জালেম। কারণ মাননীয় সভাপতি, বিপ্লুর পরিবার কিন্তু তাকে সঠিক শিক্ষাটি দিয়েছে, কিন্তু তার সমাজ এবং পরিবেশ থেকে তার শিক্ষাটা সঠিক ছিল না। সে যেই সমাজে বড় হয়েছে, সে যেই সমাজের ছেলেপেলেদের সাথে মিশেছে, যে পরিবেশে মেলামেশা করেছে, সেই পরিবেশটা সঠিক ছিল না জন্যে বিপ্লু আজকে বিপথে গেছে। তো বিপ্লুর বিপথে যাওয়ার জন্য তার সমাজ এবং পরিবেশ কি এখানে ভূমিকা রাখেনি? তবে তারা কেন বারবার বলে যাচ্ছে যে একজন সন্তানের চরিত্র গঠনে শুধুমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করে? মাননীয় সভাপতি, আমি আরেকটি জিনিস দেখে যেতে চাই যে আমাদের দেশে বহু মাদ্রাসা, বহু মক্তব রয়েছে। আমাদের দেশের এই মাদ্রাসা মক্তব গুলোতে আপনি যদি দেখেন, এদেরকে আমরা একেবারেই 3-5 বছর থেকে 6 বছর বয়সের মধ্যেই তাদেরকে আমরা মাদ্রাসা এবং মক্তব গুলোতে পাঠিয়ে দিই এবং সেখানে তারা পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা দুটোই গ্রহণ করছে। তো তারা কি তাদের কি আমরা দেখতে পাই যে তারা সমাজে কোনো অশ্লীল কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে? কখনোই না, বরং তারা আরো সুশিক্ষিত হয়। তবে মাননীয় সভাপতি, আমি আমার প্রতিপক্ষের দলকে বলে যেতে চাই যে তারা আমার সাথে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে এবং একাত্মতা বোধ প্রকাশ করে বলে যাবে যে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা নয়, পরিবার শুধুমাত্র একটি মাত্র ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তন্ময় শিকদার। আমি তন্ময় শিকদারকে দিয়েছি 72। বুঝি নেই, 72 দিয়েছি। 72। আচ্ছা, ঠিক আছে। লিয়াকত স্যার, আপনার নাম্বারটা যদি আবার বলতেন, আমরা আপনার নাম্বারটা শুনতে পাইনি। লিয়াকত স্যার, আপনি যদি আপনার নম্বরটা। লিয়াকত ভাই, আপনার মাইক বন্ধ ছিল। মাইক 74। আচ্ছা, আমি 70 দিচ্ছি। জি স্যার, শুনতে পেয়েছি। আমি 70 দিচ্ছি। শেষ হলো বিতার্কিকদের বক্তব্য উপস্থাপন। সুপ্রিয় সুধী, আগামী 16 অক্টোবর 2021 শনিবার বিকাল 3টায় প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার 8ম পর্ব অনুষ্ঠিত হবে। 8ম পর্বের বিষয় নির্ধারণ হয়েছে সাংস্কৃতিক উন্নয়নে একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। প্রস্তাবের পক্ষে বলবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রস্তাবের বিপক্ষে বলবে IUBAT ঢাকা। আপনাদের সবাইকে 8ম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। বিচারকদের মধ্যে পরপর বলবেন অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লীনা। ধন্যবাদ শাহানা আক্তার শিরা। আজকের আয়োজনের উপস্থাপক
আয়োজনের সম্মানিত সভাপতি বন্ধুবর প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সম্মানিত বিচারক যাকে আমি শিক্ষক বলে মান্য করি, সংস্কৃতি জনাব লিয়াকত চৌধুরী, আবৃত্তি অঙ্গনের আমার যাকে অনুসরণ করে আমি আবৃত্তির জগতে একসময় বিচরণ করেছি, জনাব রেজিনা ওয়ালি রিনা, সুপ্রিয় বিতার্কিক বৃন্দ এবং সুধীমণ্ডল, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে, এটা ঠিক ছিল, কিন্তু যখনই প্রশ্ন রয়েছে একমাত্র পরিবারই, তখনই আসলে বিতর্কটা জমে উঠেছে বা তখনই বিষয়টা নিয়ে বিতর্ক করবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিবার কখনোই একটি স্বয়ংসম্পূর্ণ সত্তা নয়। পরিবার একটি পরিবেশের মধ্যে একটি একক সত্তা, বা এটা একটা আমরা যাকে বলি একটা ইউনিট। তাহলে এই ইউনিটটি সুস্থ থাকে বা এই ইউনিটের সুস্থতা নির্ভর করে অনেকগুলো পারিপার্শ্বিক বিষয়ের উপর। তাহলে সেই অনেকগুলো পারিপার্শ্বিক বিষয় যখন মুখ্য ভূমিকা পালন করে একটি পরিবারের পেছনে বা একটি পরিবার সংগঠনের পেছনে, তখন আমরা বোধহয় ওই একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে এখানে একটু হোঁচট খাই। আবার অন্যভাবে যদি বলি যে হ্যাঁ, যেটি বলা হয়েছে যে একটি শিশু বা একজন মানুষ তার প্রাথমিক পর্যায়ে শুরু হয় থেকে শৈশব থেকে। শৈশব পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাহলে সে শৈশবে যা কিছু দেখে, সেই দেখা থেকে কিন্তু তার মানস গঠনের অনেকটাই পরিপূর্ণতা লাভ করে। সে শৈশবে যেমন ভাবে দেখে সেটাই সে আত্মস্থ করে কিংবা আয়ত্ত করে। তো এইটা যদি আমরা ভাবি তাহলে এটা বলতে পারি যে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। কিন্তু আবার আরেকটা প্রশ্ন এসছে যে এই একটা শিশু তো সারা জীবন শিশু থাকে না, তাকে বেড়ে উঠতে হয়, তাকে বাইরে যেতে হয়, এবং সেই বাইরের জগতে কিন্তু তার উপর প্রভাব বিস্তার করে। যাক, আমরা দুপক্ষের বক্তৃতা শুনেছি, বিতর্ক শুনেছি, দুপক্ষই খুব চমৎকার বলেছেন, আরো চমৎকার বলবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, আপনার মাধ্যমে অধ্যাপক অসীম বিভাকার, কবি, উচ্চারণ বিশেষজ্ঞ এবং ভাষা বিশেষজ্ঞ বটে, ভালো বক্তা। তিনি আছেন রেজিনা ওয়ালি রিনা, চমৎকার কথা বলেন তিনিও, এবং তিনি সাংস্কৃতিক নেত্রী বলতে পারবো, কালচারাল অ্যাক্টিভিস্ট বলাটাও বোধহয় ভালো। ভালো আবৃত্তি করেন, ভালো সংগঠক ইত্যাদি বলেছি জায়গাগুলোতে, এবং বিভিন্ন জায়গাতে তিনি যুক্ত আছেন। আছেন বিতার্কিক বৃন্দ, শ্রোতারা রয়েছেন এবং সঞ্চালক আছেন যিনি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে গেছেন। খুবই কঠিন একটা বিষয় বলে আজ আমার মনে হয়েছে এই বিতর্কটা। আসলে কি করা করে পরিবার এবং অন্যদের জায়গা এর সঙ্গে কি করে আমরা মেলাবো, আসলে জায়গাটা বোঝা মুশকিল হয়ে যায়। আমার প্রথম প্রশ্নটা আসে যে পরিবার কেন পরিবার? সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। নিশ্চয়ই এর একটা গুরুত্ব তো নিশ্চয়ই ছিল। পরিবার থেকে আমরা বলি যে পরিবারের ভিতরে একটা সন্তান থাকে এবং সন্তানের যে বিভিন্ন স্বভাবগুলো, চরিত্র তৈরি হয়ে যায়, এখান থেকে একটা নিউক্লিয়াস ভূমিকা পালন করে বটে। আমরা যদি তার বায়োলজিক্যাল দিকটা দেখি, তাহলে তার যে ডিএনএটা হয়, মানে বায়োলজিক্যাল প্রতিষ্ঠানটা যদি দেখি, তাহলে শারীরিক প্রতিষ্ঠানটা যদি দেখি, তাহলে কিন্তু এক ধরনের স্বভাব কিন্তু বংশ অনুক্রমে চলে আসে, কিন্তু যথেষ্ট। তাহলে চরিত্রের আসলে সংজ্ঞায়নটা, চরিত্র শব্দটি সবাই ভালোই বলেছেন যে স্বভাব, আচার আচরণ, এবং চর শব্দটি, চর ধাতুটি, অর্থাৎ যেটা গতিশীল। আমরা এই জন্যই বোধহয় নাটক বলি ক্যারেক্টারাইজেশন, অর্থাৎ চরিত্র একটা ক্যারেক্টার
যে মানুষ তিনি কিন্তু পরিবেশ পরিস্থিতির সঙ্গে লড়াই করে করে তিনি গতিশীল হন, অর্থাৎ চরিত্র বলতে গতিশীল বটে, অর্থাৎ চলছে, গতিমান হচ্ছে আসলে তাকে সে জায়গাগুলোতে আচরণ স্বভাব পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এমনটা দেখি তাহলে দেখবো সেই পরিবার যেখানে নিউক্লিয়াস ভূমিকা পালন করছে সেই প্রাচীন কালেই কিন্তু তিনি চলে যাচ্ছেন, গুরুগৃহে যাচ্ছেন, যে সেখান থেকে কিন্তু গুরু তাকে শিক্ষা দিচ্ছেন, নানান বাস্তবিক শিক্ষা দিচ্ছেন প্রাচীন কালে। সেই জায়গা থেকে কিন্তু একটা টোল, পাঠশালা ইত্যাদি প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে আছে। এখন যদি আমি মনে করি যে আমরা মানুষ যারা তারা শুধুমাত্র একটা পরিবারের ভিতরে থেকেই সবকিছু করব, আর বাকিগুলো যেটা সামাজিক কনটেক্সট, বাকি জায়গাগুলো যে তাদের বিচরণ করতে হয় এবং বই পড়তে হয়, শিক্ষা থেকে বিভিন্ন সিলেবাসে তাদেরকে শিক্ষকরা শিক্ষা দান করেন আছে, তাহলে সেটা কি করবে? তাহলে সেটা কি শুধুমাত্র তাকে একটা মানে প্রযুক্তির মানুষ তৈরি করে ফেলবে? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে একটা সমন্বিত ব্যাপার, যেটা হচ্ছে বিভাগ বলেছেন, একটা সমন্বিত ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে, চরিত্র বললেই আমরা মনে করি যে ওর বোধহয় নরম চরণটা নেই, কিন্তু এর দুটো দিক আছে, একটা হচ্ছে তার ইতিবাচক, তার নেতিবাচক দিক। এখন যদি আমরা একমাত্র পরিবারের কথা বলি, তাহলে পরিবার কিন্তু আজ এই সময়তে আমরা লক্ষ্য করে দেখি যে তার ভাঙন তৈরি হয়ে, তার ভিতরে লোভ তৈরি হয়ে গেছে, তার ভিতরে অনেক রকমের প্রবঞ্চনা এসেছে, অনেক রকমের সঠতা এসেছে, আবার ভালো এসেছে। তাহলে ওই পরিবারের ভিতরে একটি সন্তান তৈরি, এবং সন্তানটি তাহলে কি হবে? তাদের লোভ, লালসা, ভাঙন, তাদের কলহ, আবার ভালো দিকও তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু সে গুলো কিন্তু সে গ্রহণ করে কিন্তু সে আবার বাইরে যায়, তখন বাইরে যেয়ে আবার নতুন কিছু গ্রহণ করে। একটি পরিবার, উল্টো দিক থেকে বলি, একটি পরিবার তার ভেতরে যদি এক ধরনের থাকে, এক ধরনের পড়ার একটা কালচারাল দিক থাকে, তাহলে দেখা যাবে যে ও ভেতরেই কিন্তু ওটা গ্রহণ করলো। আস্তে আস্তে হয়তো পরিবেশের দ্বারা নিয়ন্ত্রণ হলো বটে, কিন্তু ওইটাই তাকে আসলে করে তুললো জায়গাগুলোতে। কিন্তু এই পরিবারটাকে প্রধান যদি আমরা মনে করি যে তাকে আর কোনো কিছু করা যাবে না, পরিবর্তন নেই, তাহলে চরিত্র শব্দটি কিন্তু আসলে আর কোনো এর চরণ ক্ষমতা থাকে না, এর চর হয়ে যায় না, মানে পরিব্রাজক হয় না। শব্দটার ভিতরে কিন্তু তা আছে। তাহলে এই যে আমরা ক্যারেক্টারাইজেশনের জায়গাতে যাচ্ছি, চরিত্র আয়নের জায়গাতে যাচ্ছি, তাহলে সেটা কিভাবে হবে? সেটা যখন বাইরে চলে যায়, তখন বাইরের কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট, নানা ধরনের সঙ্গ এবং আমাদের যে প্রযুক্তি, সবে আমাদেরকে একটা হাইব্রিডাইজেশন করে তোলে, সংকরায়ন করে তোলে। এবং আমরা তখন যদি আমরা ঠিকঠাক মতো ভালো জায়গা না পাই, যদি আমরা তাদেরকে বিজ্ঞান না নিতে পারি, পরিবার, সমাজ, রাষ্ট্র, নানা জায়গা থেকে নিতে পারি, তাহলে তারা কিন্তু আসলে দিক হারিয়ে ফেলবে এবং অসৎ সঙ্গে চলে যাবে। আমরা খুব লক্ষ্য করি আজ একজন এই যে প্রযুক্তি, যাকে আমরা বলি যে এই কাইন্ড অফ ইকোলজি তারা তৈরি করছে, মিডিয়া ইকোলজি তৈরি করছে, সেই ইকোলজির ভিতরে তারা কি শিখছে, ইকোলজির ভিতরে তারা যাচ্ছে। কিন্তু একজন কি করে শিশু, পুরুষ শিশু, একটা কন্যা শিশুর সঙ্গে, পুরুষ এবং একটা শিশুর সঙ্গে তারা কিভাবে আচরণ করছে, তাদের একটা আলাদা ভাষা তৈরি হয়ে যাচ্ছে, যেটা এখন আমরা বুঝতে পারছি না। এবং এই যে সমাজ, সেই জায়গাগুলোতে তাদেরকে এক ধরনের তৈরি করে যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আজকের এই সমাজে মাদক আসক্তির জায়গা যেখানে তৈরি হচ্ছে, সেখানে আমরা কতটা নিয়ন্ত্রণ করতে পারছি, প্রযুক্তি যে নানাধিকার নিয়ন্ত্রণ করতে পারছি, মেয়েরা যে লোভে পড়ে মা বাপকে না বলে চলে যাচ্ছে আর জায়গাতে, কতটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। অতএব আমাদের বুঝতে হবে যে সনাতনী পরিবারকে আবার পুনর্গঠন করতে হবে, সনাতনী পরিবারকে আবার নতুন করে তৈরি হতে হবে, সনাতনী সমাজকে আবার নতুন করে তৈরি হতে হবে, সনাতনী রাষ্ট্র যা রয়েছে তাকে নতুন করে তৈরি হতে হবে। অর্থাৎ সমস্ত জায়গাগুলোতে আবার যদি নবগঠন না হয়, নব আশা তৈরি না হয়, নতুন হাওয়া না লাগে, নতুন যদি জানলাগুলো আমরা খুলে না দেই, তাহলে সন্তানকে আমরা রক্ষা করতে পারবো না। কারণ সন্তান আমার হাত থেকে চলে যাবে, প্রযুক্তির কাছে চলে যাবে, অসৎ সঙ্গে চলে যাবে, একটা কিশোর গ্যাং তৈরি হয়ে যাবে যারা শুধুমাত্র দলে দলে ঘুরে বেড়াবে এবং নানা ধরনের একটা সুযোগ সুবিধা নেবে। এই সময়টাতে আমরা যে বিতর্কটা করলাম যে পরিবার কি করতে পারে, আমাদের পরিবার একটা ইউনিট, সেই পরিবার থেকে আমরা অনেক সময় দিকে তাকিয়ে থাকি, সেই পরিবার
পরিবারকে যদি আমাদের আবার পুনর্গঠন করতে হবে, আবার পরিবারকে নতুন করতে হবে। শিক্ষা এবং শিক্ষাকে অনেক সময় ছেলেদেরকে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যেতে পারে এবং সিলেবাসও নতুন দিকে নিয়ে যেতে পারে। অতএব আমি মনে করি যুগের দাবিতে, যুগের জন্য, একটি ভালো সমাজ তৈরি করার জন্য, ইতিবাচক দিক তৈরি করার জন্য এবং প্রগতিশীল দিক তৈরি করবার জন্য আমাদের, আবারও বলছি, আমাদের সবকিছু আবার নতুন ভাবে তৈরি করতে হবে, তা নাহলে হবে না। আমাদের ছাত্র যারা এখানে বিতর্ক করলেন তারা কিন্তু বারবার বলে বলে এটাই প্রমাণ করতে চাইলেন যে সব কিছু মিলে মিশেই আসলে আমাদের সামনের দিকে নতুন আলোর দিকে যেতে হবে, তা না হলে আমাদের সন্তানকে আমরা রিহেবিলিটেশনে নিয়ে যাব, আমাদের সন্তানকে করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। আমি একটি মেজর যুবক এবং শিশুদের কথাই বলছি। ধন্যবাদ। এবার বোধহয় আমার বলবার পালা। তা আজকের বিতর্ক প্রতিযোগিতা যে বিষয়টি নির্বাচন হয়েছে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক। আজকের এই বিতর্ক সভার সভাপতি জনাব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এবং অধ্যাপক অসীম বিভাকর, লিয়াকত চৌধুরী এবং আমরা কজন স্ক্রিনে বসে যে ছজনার বক্তব্য শুনলাম, যে বিতর্ক শুনলাম, এবং সামনে যারা স্ক্রিনের সামনে বসে শুনছেন প্রত্যেকের ভেতরেই বিষয়টি নাড়া দিয়েছে, চিন্তার একটা উৎস খুলে দিয়েছে। হয়তো চিন্তাটা করাই হচ্ছিল, তবে এটা ভাববার সময়। আমাদের সবকিছু বদলে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই আধমরা কারা? আধমরা সমসাময়িক সময়ে আধমরা তারা যারা ঠিক সচেতন ভাবে যে নবীন জনগোষ্ঠী তৈরি হচ্ছে, যে শিশুরা বেড়ে উঠছে, তাদের দিকে যথাযথ মানে প্রশিক্ষিত পরিস্থিতি তৈরি না করেই একটু জোয়ার জলে ভাসিয়ে দিচ্ছে সন্তানদেরকে। তারা, আমরা প্রাগ্রসর বলছি নিজেদেরকে, কিন্তু অভ্যস্ত হবার আগে, প্রস্তুতির আগেই অনেক কিছু আমাদের হাতে চলে এসছে, যেগুলোর ব্যবহারিক দিক আমাদের সমাজ জীবনকে, আমাদের সাংস্কৃতিক যে বলয়, আমাদের জীবনযাপনের যে ধারাবাহিকতা, সেখানে নানাভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। এবং আমাদের কল্পনা জগতের যা কিছু ভেসে বেড়াচ্ছে তার সবকিছুই হয়তো কার্যকারণ শৃঙ্খলা দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু শিশু যখন বেড়ে উঠছে সে সেই কার্যকারণ শৃঙ্খলার মধ্যে খাপ খাওয়াতে পারছে না, যার ফলে তার কাছে কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য সেটা বুঝে ওঠাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের মানে গা ছাড়া ভাবে কেবলমাত্র পাঠ্যক্রমের ভেতরে সন্তানদেরকে রাখছে, শিক্ষার্থীদের রাখছে, তাদের আলাদাভাবে তৈরি হবার যে বিষয়গুলোর দিকে মনোনিবেশ হয়তো কম করছে। যারা করছে সেখান থেকে তো বেরিয়ে আসছে ছেলেমেয়েরা। আর এত বিশাল একটি বিশ্ব জগৎ তৈরি হয়ে গিয়েছে যেখানে একটি ছেলে যে কোনো প্রান্ত থেকে বা একটি মেয়ে যে কোনো প্রান্ত থেকে সব তথ্য পেতে পারে এবং সেই তথ্যের ভয়াবহতা কিংবা প্রায়োগিক দুর্বলতাগুলো না জেনেই তার ভেতরে নিজেকে জড়িয়ে ফেলতে পারে। সেই জায়গাটাতে নিয়ন্ত্রণের জন্য প্রাতিষ্ঠানিক যে নিয়ন্ত্রণগুলো রাষ্ট্রের করা উচিত সেটি যদি ঠিক থাকে এবং গতিকে স্বাভাবিক রাখবার জন্য প্রগতির প্রয়োজন যদি না হয়, প্রগতি একটি গতি হয়ে উঠতে পারে, তবে হয়তো অন্ধ সংস্কার আচ্ছন্ন যে জীবন ব্যবস্থা আধুনিকায়নের নামে গড়ে উঠছে, ধর্মের নামে গড়ে উঠছে, কিংবা পুঁজিবাদ সমাজের প্রয়োজনের তাগিদে গড়ে উঠছে, সেখানে হয়তো একটি ধারাবাহিক ঐতিহ্যগত পরীক্ষিত যে সত্যগুলো আছে, পরীক্ষিত যে জীবন ব্যবস্থাগুলো আছে, যার বিকল্প তৈরি হওয়া আদৌ সম্ভব নয়, সেই জীবনযাপনে আমাদের বাঙালি না শুধু বিশ্ব মানব সম্প্রদায়কে আসলে অভ্যস্ত হতে হবে। কারণ মানুষ হলো একটি জৈবিক যন্ত্র। সেই মানুষ যখন তার আবিষ্কৃত মূল্যবোধ, আবিষ্কৃত মনুষ্যত্ব
এবং আবিষ্কৃত সংঘ শক্তিকে দুর্বল ভাবে এবং তাকে অবজ্ঞা করে, তখনই আসলে ভয়াবহ একটি অবস্থা তৈরি হয়ে যায়। সাম্প্রতিক সময় বিজ্ঞান আমাদের অনেক তথ্য দিয়েছে। ইসিডি বলে যে কার্যক্রমটি বাংলাদেশে চালু আছে, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে একটি শিশু মায়ের গর্ভে আসার পর থেকে 5 বছর পর্যন্ত সে যে পরিবেশটি পায় সেটি তার বাড়িতে, তার সমাজে, তার খেলার ক্ষেত্রে, তার গড়ার ক্ষেত্রে, তার স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটি তার সারা জীবনের সম্পদ। সেই সম্পদকে দিতে গেলে একটি শিশুর জন্মের পরে যে 5 বছর, সেই 5 বছর পরিবারটিকে অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে শিশুর পরিবেশকে সামাল দিতে হবে। একটি পশু যেভাবে জন্মেই জানে যে তার জীবন যুদ্ধ শুধু তার একার, একটি মানব শিশুর ক্ষেত্রে সেটি জানতে একটু সময় দিতে হয়। সেই জানার ক্ষেত্রে আমরা চারপাশে যারা আছি তাদের দায়িত্ব রয়েছে ওই মানব শিশুটির জন্য, ওই কিশোরটির জন্য, ওই কন্যা শিশুটির জন্য একটি সমৃদ্ধ শৈশব নিশ্চিত করা। আর যা কিছু বিকৃতি, তার পেছনে আমাদের বড়দের ভূমিকা রয়েছে। এই আমাদের ভূমিকাকে নিয়ন্ত্রণ করতে পারলেই, আমাদের ভূমিকাকে ইতিবাচক পর্যায়ে উত্তীর্ণ করতে পারলেই, আমাদের সামর্থ্যের মধ্যে সেটিকে রাখতে পারলে তবেই হয়তো আমরা একটি কার্যকর জায়গায় পৌঁছতে পারবো। এরকম আলোচনা চলতেই থাকুক এবং সেই আলোচনায় যেন কখনোই যা কিছু ভালো তার বিপরীতে অন্য একটি ভালো অন্য কোনো কারণে প্রতিষ্ঠা লাভ না করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যেটি একটি পরীক্ষিত সত্য, সেই সত্যকে পাশ কাটিয়ে যেন উপরি সত্য এসে ভর না করে। পরীক্ষিত সত্যটিই যেন সত্যের মতো মাথা উঁচু করে জীবন ব্যবস্থাকে, বিশ্ব মানব জীবন ব্যবস্থাকে একটি মানবিক মূল্যবোধে বাঁধতে পারে। কারণ আমরা শুধু বাংলাদেশ, বাঙালি এবং একটি ভূখণ্ড নয়, আমরা আমাদের মানুষেরা বিশ্ব মানবের মতো বিভিন্ন সংস্কৃতিতে তাদের অবস্থানকে নিশ্চিত করবার জন্য যে জীবন দক্ষতা দরকার, যে মানবিক জীবন দক্ষতা দরকার, সেটি আসলে এই পরিবারের পর শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র ব্যবস্থা এবং সাংস্কৃতিক পরিমণ্ডল, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের স্বাস্থ্যগত যে সমৃদ্ধি বা সুঠাম অবস্থা, এগুলো আসলে ভেবেই করা উচিত। এবং সেই জায়গা থেকে নকল, অপরাধ এবং নানা রকম অন্যায়গুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করা উচিত। শিশুদের প্রতি নিষ্ঠুরতা নয়, শিশুদের প্রতি মানবিক জায়গাটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে রাষ্ট্রকে কঠিন হতে হয় এবং সেটা বিশ্বে আছে। বিশ্বের বিভিন্ন দেশ সেটি প্রতিষ্ঠা দিয়েছে। আমরা যদি উন্নত রাষ্ট্র এবং আধুনিক রাষ্ট্রে যেতে চাই, তবে আমাদের প্রথমেই নিশ্চিত করতে হবে মানবাধিকারের এই জায়গাগুলোতে মেয়েরা লাঞ্ছিত না হোক, মেয়েরা সসম্মানে উঁচু মাথায় তার যে কর্মক্ষমতা, তার যে দক্ষতা, সেটা সমাজকে দেওয়ার সুযোগ পাক। সেভাবেই যেন একটি মানব শিশু বেড়ে ওঠে। আমি মানব শিশু শব্দটি এই কারণে বললাম, পুরুষ শিশু বললাম না, কারণ পুরুষ শিশু নিজেই মনে করে সে একটি মানব শিশু, আর নারীকে মনে করা হয় তার জন্য অনেক অবলম্বন দরকার। নারী স্বাবলম্বী হবার জন্য নারীকে শুরু থেকে, সেই শিশুকাল থেকে মানব শিশুর সম্মানটুকু দিয়ে বড় করা উচিত। এবং আমাদের সংস্কৃতিতে নারীকে সম্মান দেবার জন্য নানা রকম বিষয় কিন্তু আদিকাল থেকে প্রচলিত আছে। সেই দিকটাতে নজর দিলেই আমাদের ভেতরে এই অনাচারগুলো বন্ধ হয়ে যাবে। লোভ মুক্তি ঘটুক এবং প্রয়োজনে সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে উন্নত চিন্তার জায়গা যাতে মানুষ যেতে পারে, শিশুদের ভিতরে যাতে কোনো রকম কি বলবো হীনমন্যতা তৈরি হয় না হয়, সে যেন বলতে পারে যে আমি যেভাবে আছি সেটি আনন্দের সাথে আছি, আমি আনন্দের সাথে বেড়ে উঠতে চাই, আমি ভালোবাসা পেতে চাই এবং সেই ভালোবাসা পাবার অধিকার আমার আছে। আমার সব চাই যা বড়রা আমাকে দেবে, যা বড়রা পায়নি কিন্তু তারা ভেবে নতুন করে পাচ্ছে, সেটি তাদেরকে দিতে হবে। এবং তাদের বিতর্কের জায়গাগুলো যাতে অন্যদিকে যায়, সৃজনশীল জায়গাতে যায়, জীবন যাপনের এই কষ্টের জায়গা নিয়ে তাদের জীবনে যেন কোনো বিতর্ক না আসে, সেরকম সুন্দর একটি সমাজ
হয়ে উঠুক, এবং আজকের শিশুরাই যখন আগামী দিনে দায়িত্ব নেবে তারা সেই সমাজটা নিশ্চিতভাবে নির্মাণ করবে, এই ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ এবং সুচিন্তিত মত প্রদানের জন্য। প্রথম 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন সমন্বয়ক প্রভাষক রবিউল ইসলাম, ফল সংরক্ষণে প্রভাষক ফারহানা কাউসার প্রীতি এবং প্রভাষক আফরোজা আজাদ কথা, সময় নিয়ন্ত্রকে সহকারী শিক্ষক সজল বিশ্বাস, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ রবিউল এবং কারিগরি সহযোগিতায় প্রভাষক আল আমিন এবং সহকারী শিক্ষক জনাব গৌতম সরকার। আয়োজনের সাথে সংযুক্ত থেকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে, সম্মানিত বিচারক মণ্ডলী এবং যারা প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করলেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অনেক দূর থেকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সঙ্গে সংযুক্ত থাকলাম। বরিশাল শহরে একটা চার্চের মিলনায়তনের কাছাকাছি আমি এখন অবস্থান করছি, একটি প্রোগ্রামে এসেছি। তো সেই কারণে আমি অনেক কিছু থেকে বিচ্ছিন্ন, কিন্তু বিতর্ক থেকে বিচ্ছিন্ন হতে পারিনি। তো বিচারক বৃন্দ, বিশেষ করে অধ্যাপক অসীম, তারপরে আমাদের গুরুজন লিয়াকত চৌধুরী, লিনা আপা, আজকে যে পরিবার এই প্রস্তাবের বিষয়ে অনেক চমৎকার কথা বলেছেন, যেটা যদি আমরা এগুলো যদি অনুধাবন করি শুধু বিতর্কের ক্ষেত্রে নয়, আমার মনে হয় যে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনেও আমরা উপকৃত হব। আমাদের সমাজ, রাষ্ট্র, সভ্যতা সবকিছুই উপকৃত হবে। বিতর্কের বিষয় তো ছিল সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। সমস্ত যন্ত্রণা তো ওই একমাত্র শব্দটা নিয়ে। পরিবার যে প্রধান ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই। যারা পক্ষে বলেছে, যারা বিপক্ষে বলেছে, তাদের কেউই এ ব্যাপারে দ্বিমত করবেন না, আমরাও করি না। শব্দটা ওই একমাত্র শব্দটা মাঝখানে বসেই সমস্ত গন্ডগোল পাকিয়েছে। ওই একমাত্রকে যারা ভালো করে তুলে ধরতে পেরেছে তারাই বিতর্কে বিজয়ী হবে, আর যারা ধরতে পারেনি সেভাবে তারা হয়তো এবার বিজিত হবে, আবার আরেকবার বিজয়ী হবে। সবচেয়ে বড় কথা হলো, বিশেষ করে এই যে ছেলে মেয়েরা অনলাইনের মাধ্যমে তারা বিতর্কটা উপস্থাপন করছে, ওদের যে কিছু না কিছু বিকাশ হচ্ছে এই বিষয়ে, ওরা কিছু না কিছু বিকশিত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে আমাদের বিচারক বৃন্দের কথা শুনে, এবং তার আগে নিজেরা প্রস্তুতি নিতে গিয়ে, এটাই হলো আমাদের অর্জন। তো সেই অর্জনে যে বিচারক বৃন্দ এবং যারা দেখছেন, যারা দর্শক হিসেবে অংশগ্রহণ করছেন, মন্তব্য করছেন, তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আর আমি যেহেতু দূরে আছি, আজকের ফলটি ঘোষণা করার জন্য আমি সঞ্চালক শাহানা আক্তার শিলাকে অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাকে আজকে ফল ঘোষণা করার সুযোগ প্রদানের জন্য। সুপ্রিয় সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমাদের সপ্তম পর্বের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছিল সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারের প্রধান ভূমিকা পালন করতে পারে। আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের বিতার্কিকরা চমৎকারভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। আমরা খুবই মনোমুগ্ধকর আজকের বিতর্ক উপভোগ করেছি। এবারে ফল ঘোষণার পালা। আমাদের সপ্তম পর্বের বিজয়ী দল বিপক্ষ দল IUBAT ঢাকা, এবং বিচারকদের দেয়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন জুহি জান্নাত। তিনি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তা জুহি জান্নাতকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় সুধী, শেষ হলো বিতর্ক প্রতিযোগিতা। আপনাদের সবাইকে অষ্টম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।